নিজ দেশ থেকে বহু মাইল দূরে অচেনা দ্বীপে আটকা পড়েছিলেন তারা। কেউ বিক্রি হয়েছিলেন দাস হিসেবে, কেউ কেউ আবার দেবতার উদ্দেশ্যে উৎসর্গ হতে বসেছিলেন। কিন্তু এই অবস্থা থেকেও বেঁচে ফিরে এসেছেন তারা। কেউ কেউ আবার সেই অচেনা দ্বীপকেই বানিয়ে ফেলেছেন নিজের নতুন বাসস্থান। আজকের ভিডিওতে এমনই কিছু অনুপ্রেরণাদায়ক কাহিনী আপনাদেরকে জানাবো। সত্যিকারের রবিনসন ক্রুসো। এক দুর্ভাগা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে এক জাহাজে চড়েছিলাম। কথাগুলো দিয়ে একটি জনপ্রিয় গল্পের বই শুরু হয়েছিল। বইটির নাম রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডেফোর এই উপন্যাসটি অবশ্য বিখ্যাত স্কটিশ নাবিক আলেকজান্ডার সেলকার্কের সত্যিকারের অ্যাডভেঞ্চারের কাহিনী নিয়ে রচিত। প্রশান্ত মহাসাগরের এক দুর্গম দ্বীপে 4 বছর কাটিয়ে বেঁচে ফিরে আসার পর সেলকার্ক এই কাহিনী শুনিয়েছিলেন। 1704 সালে কেপ হর্নের কাছাকাছি সিংপোর্ট নামের এক জাহাজে নেভিগেট করছিলেন সেলকার্ক। হঠাৎ ধেয়ে আসলো বিপর্যয়। জাহাজের ক্রুরা আক্রান্ত হলেন প্লেগ রোগে। খাবার পচে নষ্ট হতে লাগলো। জাহাজের কাঠগুলোতে পোকা ধরে গেল। অবশেষে প্রশান্ত মহাসাগরের হুয়ান ফার্নান্দেজ নামক দ্বীপে নোঙর ফেলা হলো কিছুদিনের জন্য। উদ্দেশ্য বিশ্রাম এবং খাদ্য সংগ্রহ। সেলকার্ক প্রস্তাব দিলেন জাহাজের আশা ছেড়ে দিয়ে অন্য জাহাজের সাহায্যের জন্য অপেক্ষা করার। কিন্তু জাহাজের ক্যাপ্টেন বেঁকে বসলেন। দুজনের মধ্যে তর্কতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিল। কোনো খাবার কিংবা পানি ছাড়াই জোর করে দ্বীপের এক অংশ মাসে তিয়েরায় ফেলে আসা হলো সেলকার্ককে। সৈকত থেকে প্রাণপণে চিৎকার করে মাপ চাইতে লাগলো সেলকার্ক। কিন্তু নির্দয় ক্যাপ্টেনের মন গলল না তাতে। বাকি ক্রুরা উপেক্ষা করলেন তার আকুতিকে। হুয়ান ফার্নান্দেজ থেকে পালানো এক কথায় অসম্ভব। কাছাকাছি দ্বীপটি ছিল প্রায় 600 মাইল দূরে। অথই সাগর পাড়ি দিয়ে সেখানে যাবার আশাই দুরাশা। ভাগ্য ভালো, সেলকার্ক সহজেই ঝর্ণা খুঁজে বিশুদ্ধ পানির অভাব মেটালেন। তাছাড়া দ্বীপটিতে নানা ধরনের ফল গাছে ভরা ছিল। হাত বাড়ালেই ধরা যেত নানা ধরনের মাছ। শুরুতে চরম নিঃসঙ্গতায় অবশ্য পাগল হবার দশা হয়েছিল সেলকার্কের। এদিকে দ্বীপের বড় বড় ধেড়ে ইঁদুরগুলো রাতে গায়ের কাপড় কাটতে গিয়ে বারবার ঘুম ভাঙিয়ে দিত তার। বুদ্ধি করে বিড়াল পোষা শুরু করলেন। এছাড়াও তার সঙ্গী ছিল ছাগলের পাল। নিজেকে অন্যমনস্ক রাখার জন্য তাদের সাথে নিচে গিয়ে সময় কাটাতেন সেলকার্ক। এভাবে একাকী 52 মাস কাটানোর পর দ্বীপে এসে ভিড়ল ব্রিটিশ জাহাজ ডিউ। ক্যাপ্টেন উডস রজারের নেতৃত্বে চলা ওই জাহাজের উদ্দেশ্য ছিল জলদস্যুদের খুঁজে বের করা। ডিউকের নাবিকেরা খাবার পানির খোঁজে দ্বীপের কাছাকাছি এসে লাফাতে লাফাতে আগুন ধরানো গাছের ডাল নাড়াতে থাকা এক অর্ধ পাগলের দেখা পান। সেলকার্ক তখন লজ্জা নিবারণ করেছিলেন কেবলমাত্র ছাগলের চামড়া দিয়ে। বেঁচে ফেরার পর লোকালয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি। আগে যে নির্জনতাকে অসহ্য লাগত, পরে সেটারই অভাব অনুভব করতেন বারবার। রবিনসন ক্রুসো প্রকাশিত হবার 2 বছর পর 1721 সালে সেলকার্ক মৃত্যুবরণ করেন। 1966 সালে মাসে তিয়েরার নামকরণ করা হয় রবিনসন ক্রুসো আইল্যান্ড। আলেকজান্ডার সেলকার্কের মতো নির্জন দ্বীপে নয়, বরং জাহাজডুবির পর একটি জনবহুল দ্বীপেই আশ্রয় নিয়েছিলেন 16 জন স্প্যানিয়ার্ড। 16 জন হলেও কি হবে, তাদের পরিস্থিতি সেলকার্কের চেয়েও খারাপ ছিল। কেননা তাদের মোকাবেলা করতে হয়েছিল দ্বীপের আদিবাসী মায়ানদের সাথে। বাকি পৃথিবী তখনই প্রথম পরিচিত হয় মায়া সভ্যতার সাথে। 1521 সালে ইউকাতান পেনিনসুলা নামের এক স্প্যানিশ জাহাজ মেক্সিকোর দক্ষিণ পূর্বে গিয়ে ডুবে যায়। জাহাজটি ছিল পানামার কাছাকাছি। বেঁচে যাওয়া 16 জন স্প্যানিয়ার্ড ভাসতে ভাসতে চলে যান অচেনা এক দ্বীপে। বর্তমানে দ্বীপটি কুইনটানা রু নামে পরিচিত। তবে দ্বীপে তাদের অভিজ্ঞতা সুখকর ছিল না। মাত্র 2 জন বাদে সবাইকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল মায়ান দেবতাদের কাছে। বেঁচে যাওয়া একজন গাঞ্জেলো গুয়েরো বিয়ে করেন উচ্চবংশীয় এক মায়ান নারীকে। প্রথমে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। পরে নিজের অর্জিত যুদ্ধ সম্পর্কিত বিদ্যা দিয়ে মায়ানদের মন জয় করেন তিনি। বিয়ে করেন নিজের মালিক জাজিল হায়ের মেয়েকে। 1519 সালে স্প্যানিশ অ্যাডভেঞ্চারার হার্নান কর্তেজ ওই দ্বীপে গিয়ে গুয়েরোর অবস্থা দেখে 3 জন আমেরিকান ইন্ডিয়ান সন্তানসহ স্ত্রী নিয়ে তিনি রীতিমতো সংসার পেতে বসেছেন। নাক কান ফুটানো, মুখে রং মাখা গুয়েরাকে অন্য মায়ানদের থেকে আলাদা করা যাচ্ছিল না।
বেঁচে যাওয়া অপর স্প্যানিয়ার্ড ব্রাদার জেরিনামো আগুইলার দোভাষীর কাজ করলেন, কারণ গুয়েরো ইংরেজি বলতেও রাজি হচ্ছিলেন না। এই ঘটনাকে পুরোপুরি ব্রেন ওয়াশ হিসেবে ধরে নিলেন কর্তেজ। স্পেনিয়ার্ডদের আগ্রাসী মনোভাব টের পেলেন গুয়েরো, তাই মায়ান আর্মিকে নেতৃত্ব দিয়ে প্রতিরোধ গড়ে তুললেন নিজের দেশের লোকের বিরুদ্ধেই। কর্তেজ তাকে গ্রেপ্তারের আদেশ দিলেও গুয়েরো নিজের দেশের লোকদের ফাঁকি দিয়ে বেড়ালেন বেশ কয়েক বছর। অবশেষে হন্ডুরাসের একটি যুদ্ধক্ষেত্রে তার লাশ পাওয়া যায়। জন্মগতভাবে মায়ান না হয়েও তাদের স্বার্থে এভাবেই প্রাণ দিলেন তিনি। ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে তার নাম প্রায় শোনা যায় না বললেই চলে, তবে মেক্সিকানেরা তাকে দিয়েছে বীরের সম্মাননা। অন্যদিকে স্পেনের ইতিহাসে তাকে এক বেইমান পিশাচ হিসেবে গণ্য করা হতো বেশ কয়েক শতক ধরে, নিজের দেশের বিপক্ষে যাবার কারণে। দুর্ভাগ্য তাড়া করেছিল ব্রিটিশ মেরিনার জন ইয়ংকে। ভুলবশত নিজের লোকদের কাছ থেকে আলাদা হয়ে হাওয়াইয়ের এক দ্বীপে আটকা পড়েন তিনি। তবে দুর্ভাগ্য সৌভাগ্যে রূপ নিতে সময় লাগেনি। কদিন বাদেই স্থানীয় রাজকুমারীকে বিয়ে করে রাজার ডান হাত হয়ে বসেন তিনি। ল্যাঙ্কাশায়ারে বেড়ে ওঠা ইয়াং ব্রিটিশ জাহাজে ইলিনরে কাজ করতেন। পশমের ব্যবসা করা জাহাজটিতে করে হাওয়াই এসে পৌঁছান 1790 সালে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানকার মনোলোভা রমণীরা ছিল দেশ বিদেশের নাবিকদের কাছে দারুণ আকর্ষণের বিষয়। তবে স্বর্গেও সাপ থাকে। অপরাধ নৈরাজ্যের কারণে কুখ্যাতিও কম ছিল না হাওয়াইয়ের। অস্ট্রেলিয়া আবিষ্কার করা ক্যাপ্টেন কুক 1779 সালে খুন হয়েছিলেন এখানেই। দ্বীপে থাকাকালীন সময়ে এক আমেরিকান জাহাজের উপরে হাওয়াইয়ানদের আক্রমণের ঘটনার প্রত্যক্ষদর্শী হন ইয়ং। এই কথা যাতে বাইরে না যায় সেজন্য রাজা কামেহামেহা আটকে ফেলার নির্দেশ দেন ইয়ংকে। ফলে তার জাহাজ তখন তাকে ওই দ্বীপে ফেলেই চলে যায়। পরে ভাগ্য ঘুরে যায় ইয়ংয়ের। 1793 সালে ক্যাপ্টেন ভ্যাঙ্কুভার যখন ইয়ংকে দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দেন, তখন সবিনয়ে তা ফিরিয়ে দেন তিনি। জাহাজে নাবিকগিরি করার চাইতে বহুগুণ উন্নত তার হাওয়াইয়ের জীবনযাত্রা। ইতিমধ্যেই রাজার সভাসদদের মাঝে গুরুত্বপূর্ণ স্থান দখল করে বসেছেন তিনি, তাই তিনি ফিরিয়ে দিলেন ভ্যাঙ্কুভারকে। ইয়ং 1795 সালে বিয়ে করেন রাজকুমারী ন্যামো কিউলুয়াকে। তার বংশধরেরা এখনও হাওয়াইতেই বসবাস করে। আর্নেস্ট শ্যাকেলটনের মেরু অভিযান। আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত ক্যাস্ট অ্যাওয়াই সম্ভবত আর্নেস্ট শ্যাকেলটন। অ্যান্টার্কটিকে যাওয়া তার কাছে ছিল স্বপ্নের মতো। 22 বছর বয়সে বলেছিলেন ইচ্ছা করে বরফের রাজ্যে হাঁটতে হাঁটতে মেরুর শেষ সীমায় চলে যেতে। সময় তখন 1914 সাল। 40 বছর বয়সী শ্যাকেলটন ইতিমধ্যে একজন পোড় খাওয়া অভিযাত্রীকে পরিণত হয়েছেন। মেরু অভিযাত্রার স্বর্ণযুগ তখন। অভিযাত্রিকদের মধ্যে শীর্ষ কয়েকজনের কথা বলতে গেলে শ্যাকেলটনের নামও আসে। 1 মাসের ব্যবধানে অ্যামন্ডেসেন এবং স্কট দুজনই দক্ষিণ মেরু জয় করেছেন। তবে শ্যাকেলটনের মতে অ্যান্টার্কটিকা ভ্রমণের প্রধান উদ্দেশ্য হল দক্ষিণ মেরু অঞ্চল সাগর পথে পাড়ি দেওয়া। সেই উদ্দেশ্যেই 1914 সালের 8 আগস্ট এন্ডুরেন্স নামক এক ব্রিটিশ জাহাজে চড়ে বসলেন 23 জন অভিযাত্রী। বুয়েনস আয়ার্স আর দক্ষিণ জর্জিয়া পার হয়ে ওয়েডেল সাগরে এসে পৌঁছালেন ডিসেম্বর নাগাদ। দুঃখের বিষয় অ্যান্ডুরাস আর আগতে পারেননি। শীত মৌসুমের আগে কোনো আভাস ছাড়াই হঠাৎ করে শুরু হয়ে গেল প্রবল তুষার ঝড়। ফলে বিশাল জাহাজটি বরফে আটকে গেল। তার ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে ওয়েডেলের আইসবার্গের নিচে। বাধ্য হয়ে জাহাজ ছেড়ে তাদেরকে আশ্রয় নিতে হলো বরফের উপরে। বরফের পাশ দিয়ে অল্প পানিতে লাইফ বোট চালিয়ে অতি ধীর গতিতে অগ্রসর হতে থাকলেন তারা, এক বরফখণ্ড থেকে আরেক বরফখণ্ডের দিকে। অবশেষে বরফে ছাওয়া পাহাড় সদৃশ্য এক দ্বীপে পৌঁছালেন 1916 এপ্রিলে। লাইফবোট এবং স্থানীয় এলিফ্যান্ট সিলের চামড়া দিয়ে নিজেদের অস্থায়ী আবাসস্থল বানিয়ে নিলেন তারা। এ কারণেই দ্বীপটি এখন পরিচিত এলিফ্যান্ট আইল্যান্ড নামে। অ্যান্টার্কটিকের দুর্গম এলাকায় তুষারবন্দি হয়ে থাকলেও খুব বেশি কষ্ট হয়নি তাদের। হকি খেলে, ডগ স্লেজ চালিয়ে, সিল মাছ শিকার করে ভালোই সময় কাটিয়েছেন। এই পুরো সময়টাতেই বরফের চাপে মড়মড় করে ভাঙছিল এন্ডুরাসের কাঠামো। অবশেষে মাস 5 পরে সাগরে চলার মতো অবস্থা হলো। কারণ দ্বীপে খুব বেশি দিন জীবন ধারণ করা সম্ভব হবে না, তাই শ্যাকলটনের সাথে আরও 5 জন নৌকা বওয়া শুরু করলেন 800 মাইল দূরে জর্জিয়া বন্দরের উদ্দেশ্যে।
সাহায্য নিয়ে ফিরে আসতে লেগে গেল আরও 105 দিন। দ্বীপের কাছাকাছি আসতে আসতে শ্যাকেলটন চিৎকার করে জানতে চাইলেন, তোমরা ভালো আছো তো? সেই 18 জন উল্লাসিত কণ্ঠে জানালেন যে তারা ভালোই আছেন। অনাহার অর্ধাহারকে জয় করেছেন তারা। তাদের ক্ষয়ক্ষতির মধ্যে ছিল প্রবল ঠান্ডায় জমে যাওয়া 10টি পায়ের আঙুল। ক্লোরোফর্ম ব্যবহার করে এলিফ্যান্ট আইল্যান্ডে থাকাকালীন নিজেরাই কেটে ফেলেছিলেন সেগুলোকে। শ্যাকেলটনের অভিযান সফল না হলেও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়, কারণ তিনি 23 জন অভিযাত্রীকে সবাইকে প্রায় অক্ষত অবস্থায় বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলেন। অ্যান্টার্কটিক অভিযাত্রীদের মধ্যে স্কট বিখ্যাত ছিলেন তার বৈজ্ঞানিক পদ্ধতির জন্য, আর অ্যামুন্ডসেন বিখ্যাত ছিল তার গতিশীল কিন্তু কার্যকর পদ্ধতির জন্য। কিন্তু ঝড়ঝঞ্ঝার সময়ে যখন বাঁচার কোনো আশা থাকে না, তখন সবাই শ্যাকেলটনের এই কাহিনী থেকে অনুপ্রেরণা লাভ করে। শ্যাকেলটনকে পরবর্তীতে নাইট উপাধিতে ভূষিত করা হয়।